নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের। আমি ময়ূরী, আবারও দীর্ঘদিন বাদে নতুন আরেকটি উপস্থাপনায়। আর আজকে এই উপস্থাপনায় আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা অলরেডি আপনারা থাম্বনেইল দেখেই জানতে পেরে গেছেন। সেটা হচ্ছে শারদীয়া আনন্দ মেলায় প্রকাশিত সমস্ত গল্পগুলি নিয়ে আজকের আমার একটি উপস্থাপনা। এই উপস্থাপনায় আমি চেষ্টা করব শারদীয়া আনন্দ মেলায় যা যা গল্প আছে প্রতিটা গল্প পড়ে আমার কেমন লেগেছে সেই অনুভূতিগুলি আপনাদের সাথে শেয়ার করা। তার আগে শারদীয়া আনন্দ মেলার প্রচ্ছদটা দেখিয়ে দিই। এই হচ্ছে শারদীয়া বা পূজা বার্ষিকী আনন্দ মেলা 1432। প্রচ্ছদটা বেশ সুন্দর। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। ইতিমধ্যে তা আপনারা জানেন বলে আমি বিশ্বাস করি, কারণ এই আনন্দ মেলা পত্রিকাটি মানে শারদীয়া আনন্দ মেলা পত্রিকাটি বহুদিন আগে প্রকাশিত হয়েছে। জুলাই মাসের 15-16 বা ওইরকম সময় নাগাদ প্রকাশিত হয়েছে, কিন্তু বিশেষ কারণবশত আমাদের তরফ থেকে কোনো উপস্থাপনা আসেনি শারদীয়া আনন্দ মেলা বা শারদীয়া পত্রিকাগুলি নিয়ে। তো এর প্রচ্ছদটি ভীষণ সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। আর এর মধ্যে গল্পগুলি কেমন সেই বিষয়ে এবার আসি। প্রথম যে গল্পটি আমরা শারদীয়া আনন্দ মেলায় পাই সেটি হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা চক্ষু লজ্জা। চক্ষু লজ্জা গল্পটিতে শীর্ষেন্দু মুখোপাধ্যায় দেখিয়েছেন যে চক্ষু লজ্জা থাকলে জীবনে অনেক সুযোগ সুবিধা এলেও চক্ষু লজ্জার জন্য আমরা সেই সুযোগ সুবিধাগুলো অ্যাকসেপ্ট করতে পারি না। কারণ এখানে যে চরিত্রটাকে দেখানো হয় সে কাউকে কিছু দিয়ে চাইতে পারে না, বা চাষ করার পর তার যে মালিক তার থেকে টাকা নিতে চাইতে লজ্জা পায়, নিতে লজ্জা পায় না, চাইতে লজ্জা পায়। তো এইরকম একটি চরিত্র যখন জমিতে কাজ করতে গিয়ে আলাদিনে আশ্চর্য প্রদীপ টাইপের একটি প্রদীপ পায়, তখন তার খুব আনন্দ হয়, মনে হয় সে এটা চাইবে, ওটা চাইবে, এত টাকা চাইবে, কিন্তু আলটিমেটলি সে তার চক্ষু লজ্জার কারণে চাইতে পারে না। অর্থাৎ জীবনটাকে সে খুব মনে করে যে খেতে হবে, নিজের রোজগারে জীবনটাকে চালাতে হবে। তো চক্ষু লজ্জা গল্পটির মধ্যে এইরকম ধরনের একটি আভাস আমি পেয়েছি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী গল্পে যাই। পরবর্তী গল্প হচ্ছে ভুলটাই তবে ঠিক, লিখেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। এই গল্পটির মধ্যে আমরা মামা চিরিসকে আবার ফেরত পাই বা খুঁজে পাই। এখানে দেখা যায় যে বেড়াতে যাচ্ছে, সেই বেড়াতে যাওয়া নিয়ে মামাদের মধ্যে যে হয় হুটোপাটা, লাফালাফি, ভুলে যাওয়া, সেই ঘটনা উঠে এসেছে। কিন্তু এখানে আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে বর্তমান সময়ে ছানাপোনাদের নিয়ে, অর্থাৎ এখন যারা স্কুলে পড়ছে বা এখন যারা পড়াশোনা করছে তাদেরকে নিয়ে লেখক একটি কথা বলেছেন, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাবো। পৃথিবীর সর্বোচ্চ চূড়া হলো কেরিয়ার। ছেলে মেয়ে জন্মানোর পরই বাবা মা এই পর্বতের নিচে ছেড়ে দিয়ে বলছে, ওট ওট, উপরে উপরে, আরো আরো। কেউ কেউ স্বর্গেও পৌঁছে যাচ্ছে, নেমে আর আসছে না। আবার আরেকটা জায়গায় তিনি বলছেন, তার পরের একটি লাইন বাদ দিয়ে, চিরকালের সে একই সত্য দুটো সমান্তরাল রেখা অনন্তে গিয়ে মিশে যায়। টু প্যারালাল লাইন্স মিট অ্যাট ইনফিনিটি। জগৎ আর জীবন পাশাপাশি হাঁটে। পাহাড়টাকে শুইয়ে দে, খুব উপরে উঠলেই কিন্তু শ্বাসকষ্ট। বাতাসের নয় সিলিন্ডারের অক্সিজেন, কোমরে দড়ি, হাতে আইস অ্যাক্স, দৃষ্টি আচ্ছন্ন, নিঃসঙ্গ লোকে সাফল্যের পতাকা। নিচে কোনো অতলে পড়ে রইল আমার দৃশ্য জগৎ। এই যে কয়েকটি লাইন তিনি লিখেছেন তার মধ্য দিয়ে বর্তমান সমাজের যে পরিস্থিতি, আমরা সাধারণভাবে চেষ্টা করি যে আমাদের বোন ভাই ছেলেপিলে যারা আছে প্রত্যেককেই ভীষণভাবে কেরিয়ারিস্টিক গড়ে তোলার। আর এই কেরিয়ারিস্টিক করতে গিয়ে তারা ওই যে লেখক বলেছেন যে স্বর্গে পৌঁছে যাচ্ছে কিন্তু আর ফিরে আসছে না, মানে হয়তো কেরিয়ারের উচ্চতম স্থানে পৌঁছাচ্ছে কিন্তু তাদের আর ফিরে তাকানোর সময় নেই তাদের অতীতের দিকে বা তাদের বাবা মার দিকে, তাদের আত্মীয় পরিজনের দিকে। হয়তো এই কথাটা লেখক এই গল্পটির মধ্যে ইনজেক্ট করতে চেয়েছেন, কারণ এটি একটি কিশোর পত্রিকা, হয়তো এর মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন, বলতে চেয়েছেন। আর এখানে আরো একটা অন্য প্রসঙ্গ, সেটা আমি বলি। আমার মনে হয় আনন্দ মেলা কিশোররা তো পড়েনি, তার পাশাপাশি আমরা যারা কিশোর উত্তীর্ণ হয়েছি বহু যুগ আগে তারাও কিন্তু আনন্দ মেলার পাঠক, মানে আবাল বিদ্যাবনিতা আনন্দ মেলার পাঠক। তাই হয়তো এই ধরনের বিষয়ও লেখক তার ছোট গল্পে তুলে ধরতে ভুলে যাননি। পরের গল্পে যাই। পরের গল্প রোহিণী নদীর তীরে, তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই গল্পে আমরা দেখি যে গৌতমের পরিব্রাজক রূপে বেরিয়ে পড়া
জীবন সংসার ছেড়ে। কেন সে পরিব্রাজক রূপে বেরোচ্ছে সেটার একটা অন্যরকম ধারণা তমাল বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, এবং দুই রাজ্যের বা দুই সাম্রাজ্যের অশান্তির মাঝখানে পড়ে যান গৌতম তার মতামত দিয়ে, এবং সেই জায়গা থেকেই তাকে সরে আসতে হয় তার রাজ্য থেকে বা তার সাম্রাজ্য থেকে, এবং সে যেহেতু কথা দিয়েছিল সেই কথা রাখতে তাকে পরিব্রাজকের পথ বেছে নিতে হয়। এইরকম একটি ছবি আমরা এই গল্পটিতে পাই। পরবর্তী গল্প চৌখাটের ওপারে, লিখেছেন সুকান্ত গঙ্গোপাধ্যায়। এই গল্পটি আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, কারণ এই গল্পটির মধ্যে একটা ভৌতিক বিষয়কে নিয়ে আসা হয়েছে, কিন্তু মজার চলে। এটা একেবারে ছোটদের জন্য লেখা একটি গল্প বলে মনে হয়েছে। এখানে বলছে যে ভূত চৌকাট ডিঙাতে পারে না, তাই ভূতকে চৌকাট ডিঙিয়ে দিতে হবে, তাই সে ঘরে আসতে পারবে। আর এছাড়াও এই গল্পটিতে দেখানো হয় ভাই ভাই দ্বন্দ্ব, এবং ভাই ভাই দ্বন্দ্ব হলে যা হয় সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, এবং একটা ভাই খুন হয়ে যায় এবং খুনের পরবর্তীতে সে ভূত হয়ে যায়। ভূত হয়ে গিয়ে তার আত্মা নানান রকম ভাবে শাস্তি চায় তার ভাইদের, বা তার যে বাবা, সেই বাবা সম্পত্তি সমস্ত ছেলেকে দিতে চায়নি, একটি ছেলেকে দিতে চেয়েছিল, তার ফলে কি হয়েছে, এরকম নিয়ে একটি পারিবারিক দ্বন্দ্ব নিয়ে একটি গল্প হলো। এর মধ্যে যে ভৌতিক একটি ধারণা লেখক দিয়েছেন বা ভৌতিক গল্প রূপে এই গল্পটিকে তুলে ধরেছে, সেটা ভীষণ মজার। কারণ যতবার আমি পড়েছি যে চৌকাট ডিঙাতে পারছে না, চৌকাট ডিঙিয়ে দিতে হবে, ততবার আমার ভীষণ হাসি পেয়েছে। একা একাই বসে বসে এই গল্পটি পড়তে পড়তে হেসেছি, এবং গোটা শারদীয়া আনন্দ মেলায় আমার এই গল্পটি ভীষণ ভালো লেগেছে। একমাত্র এই গল্পটি এত ভালো লেগেছে তার কারণ হচ্ছে এই অনাবিল আনন্দ আমি পেয়েছি এই গল্পটি পড়ে। জ্যাঠামশাই দ্য অ্যাক্টর, লিখেছেন উল্লাস মল্লিক। এই গল্পে আমরা দেখতে পাই যে জ্যাঠামশাই বা আরো সবাই মিলে পাড়ার তারা অভিনয় করছে স্বাধীনতা দিবসের দিন। সেখানে দেখানো হচ্ছে যে ব্রিটিশের বিরুদ্ধে একটি নাটক, যেখানে স্বাধীনতা লাভ করছে ভারতবর্ষ, এরকম একটি পটভূমিতে এই গল্পটিকে সাজিয়েছেন লেখক। এই গল্পটি পড়ে আমার অতটা ভালো লাগেনি, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই উল্লাস মল্লিকের লেখা গল্পটি। লেখনী নিয়ে আমি কোনো কথা বলছি না, কারণ লেখনী বেশ ভালো উল্লাস মল্লিকের, আপনারা হয়তো অনেকেই জানেন। তো পরবর্তী গল্পে যাই। পরবর্তী গল্প হলো তুর্কির আকাশক্ষণ, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই গল্পে আমরা দেখি যে বড় বড় হাউজিং কমপ্লেক্সে থাকা ফ্যামিলিগুলোর কিছুটা ছবি। এই গল্পে তুর্কি বলে একটি ছোট ছেলের চোখ দিয়ে আমরা দেখি যে বয়স্ক মানুষের জীবন, পৌর বয়সে এসে তাদের মনোভাব, তাদের কি কি পরিস্থিতি তৈরি হয়, কতটা কি ফেস করতে হয়, সেই ছবিগুলো আমরা দেখতে পাই। এখানে দেখানো হয় যে একটা বাসে কন্ডাক্টর ছিল, সে তার ভাগ্যবশত বা তার মেয়ের ভাগ্যবশত তার মেয়ে তাকে একটা মানে হাই রাইজ বিল্ডিং একটা ফ্ল্যাট কিনে দিচ্ছে, কিন্তু খুব একটা খোঁজ টোজ নেয় না, সমস্ত কিছুই চলে আসে, খাবার দাবার, এইভাবে সে বেঁচে আছে, তার কোনো সঙ্গী নেই। আবার অন্যদিকে দেখানো হয় যে তুর্কির দাদু, সে অসুস্থ হয়ে গেছে, তার সাথে কথা বলারও কেউ নেই, কাজের লোক আছে, কাজের লোক দেখে। তো এইরকম একটা ছবি, অর্থাৎ কর্পোরেট জীবনের একটা ছবি এই গল্পটিতে লেখিকা তুলে ধরেছেন। কারণ তুর্কির বাবা মা যে যার কাজে ব্যস্ত থাকে, এইরকম একটা ছবি। এটা একদম বর্তমান সময়ের একটা ছবিকে লেখিকা এই গল্পে রূপ দিয়েছেন বলে আমি বিশ্বাস করেছি। লোহা কাঠের সিন্দুক, সুবর্ণ বসুর লেখা। এই হচ্ছে গল্পটির প্রচ্ছদ। এই গল্পে আমরা দেখতে পাই যে একটি মূর্তি প্রায় বলছে যে প্রায় বহু বছর আগে, 100-200 বছর আগে হারিয়ে গিয়েছিল। সে নাকি ফিরে এসেছে পুজো পাওয়ার জন্য। সেই জন্য একটা দিন নির্দিষ্ট করা হয় এবং পুরোহিত মশাই সেটি স্বপ্নে দেখেন। সেই নির্দিষ্ট দিনে নাকি পুকুরের একটি জায়গা থেকে সেটি উঠবে, এরকম সমস্ত ছবি সেই পুরোহিত মশাই স্বপ্নে দেখেন, তাই সেটা করা হবে। এবং সমস্ত গ্রামবাসী সেই মন্দিরে মূর্তি প্রতিস্থাপন করতে যায়। সেই সুযোগে জমিদার বাড়ির টাকা পয়সা সম্পত্তি চুরি হয়ে যায়। এবং কেন চুরি হলো, তারপর সেই চুরিটার দায়, মানে যে চুরি করেছে বা যে ডাকাতি করেছে সে কেন ধরা পড়লো না, সেই সমস্ত ছবি আমরা দেখতে পাই। অনেকটা গোয়েন্দা কাহিনী যেন রচনা করেছেন সুবর্ণ বসু এই গল্পটির মধ্য দিয়ে। পরের যে গল্প, সেই গল্পে যাই। কাতুকুতু ভুতু। এই গল্পটির নাম দেখেই আমি সবার প্রথমে এই গল্পটি পড়ি। লিখেছেন তিলোত্তমা মজুমদার। তিলোত্তমা মজুমদারের লেখার প্রতিও কিন্তু আমার বেশ দুর্বলতা আছে। আর ওনার লেখা কিশোর উপন্যাস বা কিশোর গল্প আমি যেহেতু কখনো পড়িনি, তাই এবারে যখন দেখলাম যে উনি আনন্দ মেলায়
কিশোরদের জন্য একটি গল্প লিখেছেন তখন আর নিজেকে আটকে রাখতে পারলাম না। সবার প্রথমে আমি কিন্তু আনন্দমেলা সংগ্রহ করে এই গল্পটি পড়ি। এই গল্পটির প্রচ্ছদটি বেশ সুন্দর। তো এই গল্পে দেখানো হয় যে কাতুকুতু ভূতু হচ্ছে পাড়ার কুকুরদের নাম। যদিও কুকুরের প্রতি বা যে কোনো পোষ্যের প্রতি আমার একটু উদাসীনতা আছে, কারণ আমি খুব একটা পছন্দ করি না, আমি ভয় পাই। আমি কুকুর বিড়াল মানে কোনো পোষ্যই আমি খুব একটা পছন্দ করি না। আর এদের গা থেকে ছাড়া যেটা স্মেল একটা পাওয়া যায় সেটা আমার খুব মানে আমি খুব অস্বস্তি বোধ করি সেগুলোতে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে কুকুরদের নিয়ে একটা কাহিনী রচনা করেছেন, যেখানে দেখানো হয় যে বেশ কতগুলো পাড়ার কুকুর তারা পরিবারের প্রতি ভীষণভাবে অনুগত, এবং যে পরিবারের প্রতি অনুগত সেই পরিবারের দাদু, সেই পরিবারের প্রধান অতনু রঞ্জন শীল, তিনি হচ্ছেন অঙ্কের গবেষক। তিনি সারাক্ষণ অঙ্ক নিয়ে থাকেন এবং সে চায় তার নাতিও যেন অঙ্ক নিয়ে গবেষণা করে, অথচ তার বাড়িতে তার স্ত্রী ডাক্তার, তার ছেলে বউ প্রফেসর, এরকম নানা রকম কাজ করে, এবং তারা কেউ চায় না যে তাদের ছেলে মানে বাচ্চাটি তার দাদুর মতো হোক। কিন্তু এখানে দাদুটি ভীষণভাবে চায় এবং নাতিটিও ভীষণভাবে দাদুর মতনই হতে চায়। তো দাদু কুকুরগুলোর নাম দিচ্ছে কাতুকুতু ভূতু। তো কাতুকুতু ভূতু মানে দাদুর ভীষণ কথা শুনে একদিন দাদু একটি চটি হারিয়ে ফেলে। তো সেই চটি ফেরত নিয়ে আসা নিয়ে এই গল্পটি অন্যরকম একটা জায়গায় পৌঁছায়। সেখানে দেখানো হয় যে ভূতু আর কাতুকুতু মানে সবকটি কুকুর মিলে দাদুর জুতো খুঁজে দেয় বলে দাদু মাটন খাওয়ায় সমস্ত কুকুরদেরকে। সেই কুকুরগুলো এতটা সেন্স দেখানো হয় যে, এবং সত্যি সত্যি পশুদের যে কতটা সেন্স থাকে সেটা আমরা বুঝতে চাই না। দেখানো হয় যে যেহেতু মাংস ভাত খাইয়েছে সেহেতু প্রতিদিনই সামনের পাড়ার মন্দির থেকে অনেকগুলো জুতো এক পাটি করে নিয়ে চলে আসে, এবং সেটা দেখে বাড়ির অন্যান্য সদস্য, মূলত অতনু রঞ্জন শীলের স্ত্রী মানে দাদুর যে স্ত্রী ঠাম্মা, তিনি ভীষণভাবে রাগ করেন ডাক্তার মহাশয়া, যে এটা কি আমাদের বাড়িতে কি জুতো রাখার জায়গা, এক্ষুনি জুতো ফেরত দিয়ে আসার ব্যবস্থা করা হোক, এবং বাড়ির চাকরকে জুতো ফেরত দিয়ে আসে। এই হচ্ছে গল্পটির একটা স্ট্রাকচার। কিন্তু গল্পটির মধ্য দিয়ে আমার কেমন যেন মনে হয়েছে যে কুকুর মানে ওই ভাত ছড়ালে কাকের অভাব হয় না, তেমনি কুকুরদের মধ্য দিয়ে এই কথাটা বলতে চেয়েছেন হয়তো বা লেখিকা রাজনৈতিক একটা দিককে হয়তো ইনজেক্ট করতে চেয়েছেন, যেখানে বলা হচ্ছে যে যদি আমি মানে মূল্য ছড়াই তাহলে কুকুরের অভাব হয় না, সে কুকুরকে দিয়ে চটিও নিয়ে আসা যায়। মানে আমি যদি কুকুরকে মাংস খাওয়াচ্ছি, সে আমার জন্য চটি নিয়ে আসছে, এইরকম একটা মানে খুঁজে নিয়ে আসছে, এই রকম একটা ছবি আমরা এখানে দেখতে পাই। কিন্তু এখানে আরো একটা দেখানো হয় যে পাড়ার একটা অন্য কুকুর কোথাও থেকে এসে প্রথম সে চটিটা চুরি করে নিয়ে যায়, তারপর এই কুকুরগুলোকে দিয়ে চটিটা খুঁজে পাওয়ার যে প্রসেস সেটা শুরু হয়। কিন্তু আমার এই গল্পটি পড়ে মানে এটা হয়তো আমি বেশি ভেবেছি, আসলে তিলোত্তমা মজুমদার বলেই হয়তো ভেবেছি যে উনি ওনার লেখায় আমরা বরাবর রাজনৈতিক ছোঁয়া পেয়ে থাকি। তো এই গল্পটিতে কি পাবো না, এইরকম একটা ভেবে আমার মনে হলো যে এই গল্পটির ভেতর থেকে কি এই রকম একটি তথ্য বা এইরকম একটি ভাবনা খুঁজে বার করা যেতেই পারে বলে আমি এটা ভেবেছি। এটা একদমই হয়তো গল্পের মধ্যে লেখিকা অন্যরকম কিছু মানে এমনি কিশোরদের জন্য লিখেছেন, হয়তো অন্য কিছু নেই, কিন্তু আমার এটা মনে হয়েছে যে অনেক বেশি রাজনৈতিক এই গল্পটি যতটা না কিশোর। তো এই হচ্ছে ছোট গল্পগুলি। এরপর এই শারদীয় আনন্দ মেলায় বেশ কিছু বড় গল্প আছে, সেইগুলো কেমন লেগেছে সেটা একটু বলি। প্রচিত গুপ্তের লেখা বড় গল্প সাঁতরা বাড়ির চেয়ার টেবিল। একটি পরিবার যে সারাক্ষণ ব্যবসা নিয়ে বেঁচে আছে, প্রজন্মের পর প্রজন্ম শুধু ব্যবসা করে গেছে এবং ব্যবসার জন্যই সমস্ত কিছু তাদের বেঁচে থাকা, মানে লাভ এবং লোকসান, এই লাভ ক্ষতির অঙ্ক ছাড়া যে বাড়ির কর্তারা কিছু বোঝে না, সেই বাড়ির চেয়ার টেবিল কেন আসছে কেন বেরোচ্ছে, সেই মানে সেটাতে কতটা লাভ এবং লোকসান হচ্ছে সেইটা নিয়ে চলা একটি বাড়ি। সেই বাড়িতে হঠাৎ করে একটি চেয়ার খুঁজে পাওয়া যায়, যে চেয়ারে বসার পর সে দাদুটি মানে সে বাড়ির কর্তা বদলে যায়, বদলে গিয়ে সে বলে যে এত লাভ ক্ষতি দেখে জীবন চলে না, জীবনকে উপভোগ করতে হয়, আনন্দ পেতে হয়, এরকম একটা কথা যেন লেখক এই গল্পটির মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন। এখানে অনেক দেখানো হয় যে লাভ করার জন্য ক্রেতাদেরকে ঠকাচ্ছে নানা রকম ভাবে, কিন্তু সেটাও যে অন্যায় সেইটা যেন এই চেয়ারে বসেই দাদুটি বা বাড়ির কর্তাটি বুঝতে পারে এবং বলে যে জীবনটাকে আনন্দ করে কাটাতে হবে। অর্থাৎ জীবনকে যে শুধুমাত্র
জীবনের কোনটা প্রয়োজন, কোনটা লাভ, ওখানে গেলে আমার ক্ষতি হবে, ওটা করলে আমার ক্ষতি হবে, ওটা করলে আমার লাভ হবে, এই যে একটা মানুষের ধারণা তৈরি হয়ে যাচ্ছে, বা ছোট থেকেই স্কুলের ভীষণ প্রেসার বা অন্যান্য আমাদের আশেপাশের পরিস্থিতির কারণেও হতে পারে, ছানাপোনাদের মধ্যেও কিন্তু এই ধরনের মানসিকতা ইনজেক্ট হয়ে যাচ্ছে। সেটাই হয়তো লেখক বারবার বলতে চাইছেন যে জীবনটা সবসময় লাভ ক্ষতি দেখে হয় না। পরবর্তী গল্প হচ্ছে ইন্দ্রনীল সান্যালের লেখা ভ্যানিশ। ইন্দ্রনীল সান্যালের লেখা এই ভ্যানিশ গল্পটি টানটান উত্তেজনাময় একটি গল্প। এখানে দেখানো হয় একজন ম্যাজিশিয়ানের জীবনে কিভাবে সংকট নেমে আসছে এবং সেই সংকট থেকে কিভাবে বাঁচাচ্ছে দুজন কিশোর বয়সী ছেলে। ম্যাজিশিয়ান দীর্ঘদিন বাদে আবার ম্যাজিক দেখাচ্ছে। ম্যাজিকের একটা প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হতে ম্যাজিক ছেড়ে দেয় দম্পতি এবং ছেড়ে দিয়ে তারা নানান রকম কাজ করতে থাকে, কিন্তু একটা সময় পর মনে হয় যে তাদের ম্যাজিককেই ফিরে যাওয়া উচিত এবং সেই ফেরার জন্য তাদের যে নতুন রকম চেষ্টা, নতুন কিছু ইনভেন্ট করা, সেই ইনভেনশনটি তাদের সাথে থাকা তাদেরই হচ্ছে শিষ্য বা তাকে যে সাহায্য করে সেই ম্যাজিশিয়ানকে সে কেড়ে নিতে চায়। ম্যাজিশিয়ানকে তার ছেলেকে দিয়ে ব্ল্যাকমেল করে, মানে তার ছেলেকে কিডন্যাপ করে। তো দুটি কিশোর বয়সী ছেলে কিভাবে এই ম্যাজিশিয়ানকে বাঁচায় সেই ছবি এই গল্পটিতে দেখতে পারবো। এই গল্পটিও বেশ উপভোগ্য একটি বিষয়, কারণ সবসময় যখন কোনো গল্পের মধ্যে একটা গোয়েন্দা মানে কোনো কিছু ঘটনা ঘটছে, কেন ঘটছে এই প্রশ্ন আমাদের মাথায় চলতে থাকে, তখন সেই গল্পটি পড়ার প্রতিও আমাদের অনেক অনেক আগ্রহ তৈরি হয়। তো যাই হোক, এই ছিল শারদীয় আনন্দ মেলায় প্রকাশিত 1432 বা পূজা বার্ষিকী আনন্দ মেলা 1432-এ প্রকাশিত গল্পগুলি নিয়ে আমার আলোচনা, আমার মনোভাব, আমার পরে কি কি মনে হয়েছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনাদের কেমন মনে হয়েছে গল্পগুলি পড়ে, কোন গল্পগুলি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। পরবর্তীতে নতুন আবারও উপস্থাপনা আসবে, তবে হয়তো একটু দেরিতে। আজকের মতো বিদায়, আবারও দেখা হবে নতুন আরেকটি উপস্থাপনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই বই পড়বেন। বিদায়।